রিজার্ভ চুরির মামলায় সিআইডির খসড়া চার্জশিট চূড়ান্ত। অভিযুক্তদের তালিকায় সাবেক গভর্নর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠান। পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি সরালেও ঝুঁকিতে পড়বে না মূল স্থাপনা, বললেন সেতুমন্ত্রী। ঢাকার বাস টার্মিনাল সরাতে সময় লাগবে 2 থেকে 2.5 বছর। খুলনা সোনাডাঙ্গায় গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার। মুন্সিগঞ্জে ঘরে ঢুকে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। আগামী মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। চায়না সফর ঢাকা দিল্লি সম্পর্কে প্রভাব ফেলবে না, দ্য হিন্দুর প্রতিবেদন। স্বাগত দুপুরে বুলেটিনে, আমি মাহমুদ রহমান সিয়াম এবং আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। দীর্ঘ তদন্ত শেষে প্রায় 1 দশক পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার চার্জশিট চূড়ান্ত করেছে সিআইডি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছে। তালিকায় তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের আরও 10 কর্মকর্তার নাম রয়েছে। এছাড়া ফিলিপিন্স, শ্রীলঙ্কা, চায়না, জাপান, ভারত ও নর্থ কোরিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও রয়েছে অভিযুক্তদের তালিকায়। মামলার তদন্তে ফরেনসিক প্রতিবেদনে ফিলিপিন্সের MLAR, FBI রিপোর্ট, জাপান ও ভারতের সুপারিশ, শ্রীলঙ্কা থেকে অর্থ ফেরতের রেকর্ড, সুইফটের তথ্য, সংগৃহীত নথিপত্র এবং 161 ধারায় নেওয়া জবানবন্দির ভিত্তিতে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। এই মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ক্যামেরা দেখতে দেয়া হয়নি এবং হার্ড ড্রাইভও অপসারণ করা হয়েছিল। আমরা যখন প্রথমে ইনসিডেন্টটা ঘটে, আমরা প্রথমে সিসি ক্যামেরা ফুটেজটা দেখতে চাই, যেটা কিন্তু তৎকালীন কর্মকর্তারা সেই ক্যামেরা ফুটেজটা আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছিলেন। এবং ফিজিক্যালি আমরা দেখেছি যে হার্ড ড্রাইভ গুলো সেখানে অপসারণ করা হয়েছে। এমনকি মামলা বা জিডি করার পূর্বে মূল সুইফট সার্ভারটি অপসারিত হয়েছে। এর জন্য আসলে আমি তখন একটি রিপোর্টও করেছিলাম। পরবর্তীতে যে রিপোর্টটি নিয়ে আসলে একটি ভুল বোঝাবুঝি হয় এবং আমি অপহৃত হই আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা। আন্তর্জাতিক অঙ্গনে এত বড় একটা স্ক্যাম, আমি মনে করি এই স্ক্যামের সঠিক বিচার হওয়া বিশ্বের সাইবার অপরাধ তদন্তে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি সরালেও মূল স্থাপনা ঝুঁকিতে পড়বে না। দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF সংলাপে এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঢাকার ভেতরের টার্মিনালগুলো সরিয়ে নিতে 2 থেকে 2.5 বছর সময় লাগবে। 4 থেকে 6 মাসের মধ্যে বাস স্ট্যান্ডগুলোতে আসবে পরিবর্তন। সড়কমন্ত্রী বলেন, মেট্রো রেলের পাশাপাশি মনোরেল নিয়েও ভাবছে সরকার। পদ্মা সেতুর পিলারের ব্যাপারে মাটি নিয়ে যেটা আপনারা যেভাবে এসেছে, এটা আরো একটু জেনে বুঝে দায়িত্বের অংশ ছিল। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। একটি মহল চক্রান্ত করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মানুষের উন্নয়ন চায়নি। দীর্ঘ 23 বছর ধরে নগরপাড়া সেতুর নির্মাণ কাজও এগোতে দেয়া হয়নি। সকালে কায়েতপাড়া ও নগরপাড়ার মধ্যকার নির্মাণাধীন সেতু পরিদর্শন শেষে এসব কথা বলেন সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, আগামী জুনের মধ্যে নগরপাড়া সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চলমান সেতু প্রকল্পগুলোর নির্মাণ কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একটি চক্রান্ত ষড়যন্ত্রকারী মহল কোনো না কোনোভাবে চাচ্ছিল এ এলাকার যাতে উন্নয়ন না হয়। কিন্তু আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ ছুটে চলছেন যে বাংলাদেশে উন্নয়ন করার জন্য, আমরাও চাই উন্নয়ন করার জন্য। আমরা প্রতিটি অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই, নতুনভাবে উন্নয়ন করতে চাই। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেট বাড়ানোর পাশাপাশি প্রণোদনা বেড়েছে বলেও জানান কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফল মেলায় উদ্বোধন শেষে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ফল উৎপাদনে বিপ্লবের কারণে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ভবিষ্যতে দেশের বাইরে ফল মেলার আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। 3 দিন ব্যাপী এই ফল মেলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। বিদেশি যে সমস্ত ফল এখানে উৎপাদন করা সম্ভব, অতীতে যেগুলি আমরা আমদানি করতাম এগুলিও এখানে উৎপাদন শুরু হয়েছে। সুতরাং আমাদের আমদানি কমেছে এবং আগামী দিনে আমি আশা করি আমদানি করতে হবে না। গত বছরের তুলনায় 10% কৃষি বাজেট বেড়েছে। তারপরে প্রণোদনা বা উন্নয়ন বাজেট আছে, আমাদের বাজেটের ভিতরে আবার ভাগ আছে, ওটা বেড়েছে 59%। এবারের বাজেট অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে। খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক এলাকায় একটি ভাড়া বাসায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে ছ্যাঁকা দেওয়ার ঘটনা ঘটে। কিশোরীর ওপর নির্যাতনের দৃশ্য দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। অভিযোগ, গরম কড়াই দিয়ে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। একই সঙ্গে তাকে শারীরিকভাবে অপদস্থও করা হয়। এ ঘটনায় সকালে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। এরপরই সোনাডাঙ্গা থানার এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলোচিত এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে বিষয়টা খতিয়ে দেখছি, দেখার পরে ভিকটিমের মা আছে, মা বলছেন, মাকে খবর দেওয়া হয়েছে। মা আসার পরে আমরা ওর মার কাছ থেকে একটা এজাহার নিয়েছি, মামলা নিয়েছি। মামলা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। আমরা উক্ত বিষয়ে আমরা মামলা নিয়েছি। মামলা নিয়ে আমাদের যে পুলিশ দম্পতি 2 জন আছে তাদেরকে আমরা উক্ত মামলায় গ্রেপ্তার করেছি। মুন্সিগঞ্জের লোহজংয়ে ঘরে ঢুকে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার কালুরগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পরিবার ও স্থানীয়রা জানায়, রাতে খাবার শেষে ঘুমাতে যায় সোহেল। বাড়ির উঠানে হঠাৎ শব্দ শুনতে পেয়ে ঘুম ভাঙে সোহেলের মা ও স্ত্রীর। দেখতে পান উঠানে সোহেলের মোটরসাইকেলটি জ্বলছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সোহেল। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টার ব্যবধানে সিলেটে আরও 2 শিশু এবং নোয়াখালী সদর হাসপাতালে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। সকালে সিলেটে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এই নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 74 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন 268 জন। সবশেষ 24 ঘন্টায় পরীক্ষায় নতুন করে 2 জন হামের রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও 71 সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গাজীপুরের একটি পোশাক তৈরি কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেসম্যান লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। জানা যায়, শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পর তাদের অনেকের বমি, পেট ব্যথা সহ নানা সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুতই বাড়তে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাদের কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।
ফরিদপুরের আলফাডাঙ্গায় আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবু মোল্লা নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। পুড়ে গেছে বাজারের 5টি দোকান। ভোরে উপজেলার যোগী বরাট ভেন্নাতলা বাজারে এমন ঘটনা ঘটে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারা জানায়, স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন বাবুল মোল্লা। এ সময় একটি দোকানে থাকা সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। দগ্ধ হন বাবু মোল্লা, আলামিন বিশ্বাস ও নূর মিয়া শেখ সহ বেশ কয়েকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুড়িগ্রামে রাজারহাট তিস্তা সড়কে একটি বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উল্টে পড়েছে। এতে কুড়িগ্রামের সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ ব্যবস্থা। সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বালু ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উল্টে পড়ায় কুড়িগ্রাম জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। এ ঘটনায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাক অপসারণ ও রেলপথ সচলের কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। সমসাময়িক শিক্ষা বিষয় নিয়ে সচিবালয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ওকে, এখন আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে আমরা বলবো একটু ব্রিফিং করতে এবং সুন্দরভাবে সকলকে দাওয়াত এক্সটেনশন করতে। সেই দাওয়াতটা আপনি সকলকে সুন্দরভাবে দাওয়াতটা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব এহসানুল হক মিলন এমপি, এবং উনি আসলে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেন, কত সুন্দর করে উনি কথা বলেন, আপনাদেরকে আপন করে নেন, আমাদের সবাইকে আপন করে নেন। একই সাথে ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মহোদয় জনাব মাহাদি আমিন। উনি যেহেতু আমাদের সরকারের প্রধানমন্ত্রী দপ্তরের স্পোক্স পারসন, উনি যখন কথা বলেন মোটামুটি সবকিছু পরিষ্কার করে বলে দেন, এরপর আর খুব বেশি বলার কিছু থাকে না। বাট তবু প্রথমত আমি আমাদের মিডিয়ার সকল ভাই ও বোনদের অফিসিয়ালি দাওয়াত জানাতে চাই। 20 জুন আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ, যেটা মাহাদি আমিন পরিষ্কার করেছেন, উপদেষ্টা মহোদয় পরিষ্কার করেছেন, 20 লক্ষর উপরে শিক্ষার্থীরা পুরো দেশব্যাপী গত 2.5 মাস ধরে খেলে ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে, জেলা, বিভাগ ফাইনাল হতে যাচ্ছে। ছেলেদের 2টো টিম এবং মেয়েদের 2টো টিমের মধ্যে 20 জুন, যেখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। আমি আশা করেছিলাম যে খেলাগুলো এত সুন্দরভাবে তারা খেলেছেন, তারা যে খেলার নৈপুণ্য দেখিয়েছেন, কারণ কিছু খেলা মাঠে যে আমার দেখার সৌভাগ্য হয়েছিল সেগুলো আরো মিডিয়া কভারেজ পাবে, পাইনি, কিন্তু আগামী দিনগুলোতে যেন পায়, আমরা আপনাদের কাছে সেটার আহ্বান জানাই। জানি আপনারা মিডিয়া, সো আপনাদের আসলে একটা খোরাক দরকার। তো খোরাক অনেকগুলো আছে, কত কত লক্ষ পরিবার, ওভারঅল আপনি যদি চিন্তা করেন 10 কোটির উপরে বাংলাদেশের জনগণ, অর্ধেক জনগণের ঊর্ধ্বে এই খেলার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল। 1 কোটির উপরে আপনার স্টুডেন্টরা এই খেলার সাথে সম্পৃক্ত ছিল, 4 লাখের উপরে টিচাররা এই খেলার সাথে সম্পৃক্ত ছিল। সো এটা বিশাল পরিধি। এবং এই যে আমাদের 20 তারিখে যারা চ্যাম্পিয়ন হবে, এরপর আমরা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে সামনে ফিফা ফিফা ফেডারেশনের মাধ্যমে, ওয়ার্ল্ড ফুটবলের মাধ্যমে গ্লোবাল র্যাঙ্কড ট্রেনিং ক্যাম্প যেন আমাদের এই যে চ্যাম্পিয়ন টিমগুলোর জন্য আমরা নিতে পারি বা তাদেরকে পাঠাতে পারি বা তাদের জন্য আয়োজন করতে পারি, এই একটা উদ্যোগ আমরা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়ার ব্যবস্থা করছি। সো আগামী দিনগুলোতে আমরা চাইবো যে এই যে আমাদের এই সন্তানরা যারা এই গোল্ড কাপগুলো জিতবে, তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স হবে। আমাদের নারী প্লেয়াররা যেমন ইতিমধ্যে হয়েছে, তেমন সকল নারী পুরুষ মিলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স হবে। তো আমরা শুরু থেকেই চাই আমাদের মিডিয়াও যেন তাদেরকে সঠিক ব্যাকিংগুলো ঠিকভাবে দেয়। উপদেষ্টা মহোদয় এটাও পরিষ্কার করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমরা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই যেটা আসলে সঠিক ভ্যালিউজ তৈরি করবে,
সঠিক নাগরিক তৈরি করবে, ফ্যামিলি ভ্যালিউজ, সিভিক ডিউটিস, সেগুলোর ভ্যালিউজ, এই সব কিছু তৈরি করবে। এবং এই সব কিছু তৈরি করবার জন্য যেমন তাদের ভাষা, বিজ্ঞান, অঙ্ক সব কিছুর প্রয়োজন আছে। এবং এই সব জায়গায় কিন্তু আমরা অনেক বড় বড় উদ্যোগ নিচ্ছি। আমরা দেখেছি ইতিমধ্যে শুধু কালচার নিয়ে কথা বলবার জন্য কিছু আলোচনা মিডিয়ার মাধ্যমে এসেছে যে আমরা কালচারে ফোকাস করছি, অন্য কিছুতে ফোকাস করছি, না, একদম ভুল। আমরা ভাষায় ফোকাস করছি, আমরা অঙ্কে ফোকাস করছি। আমি আজকেও বোধহয় কোনো একটা অনুষ্ঠানে ডিক্লেয়ার করেছি যে আগামী দিনগুলোতে প্রাথমিকে আমরা ম্যাথ ল্যাবের ব্যবস্থা করব। সো ম্যাথমেটিক্সের ল্যাবরেটরি প্রাথমিক বিদ্যালয়গুলোতে হবে, সায়েন্স ল্যাবস হবে। সো অনেক কিছু আমরা করছি। একই সাথে সঠিক এবং সঠিক ভ্যালুওয়ালা সিটিজেন তৈরি করতে হলে কালচারাল এডুকেশনটা দরকার। সুস্থ সিটিজেন তৈরি করতে হলে স্পোর্টস দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী চান যে আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীরা যেন ট্যাবে, মোবাইলে আটকে না যায়, তারা যেন আসলে সুশৃঙ্খলভাবে ক্রিয়েটিভ জিনিসপত্রের সাথে জড়িত থাকে। সেই জায়গা থেকে আমরা কালচারাল এডুকেশনের বড় উদ্যোগ নিচ্ছি। সো কালচারাল এডুকেশন একটা অংশ হবে টোটাল এডুকেশন আপনার প্যাকেজের। স্পোর্টস একটা অংশ হবে টোটাল এডুকেশন প্যাকেজের। এবং টোটাল এডুকেশন প্যাকেজটাই, উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, টোটাল এডুকেশন প্যাকেজটাই হবে আনন্দময়, লার্নিং উইথ হ্যাপিনেস। ক্লাসরুমে ঢোকা থেকে শুরু করে ক্লাসরুম থেকে বের হওয়া পর্যন্ত উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা লাভ করবে আমাদের শিক্ষার্থীরা। তো সেই ভবিষ্যৎ আমরা তৈরি করছি। একই সাথে প্রাথমিকের বাইরে যদি একটু কথা বলি, সব জায়গায় কর্মক্ষেত্রের জন্য উপযোগী, সায়েন্স এবং ইনোভেশনের জন্য উপযোগী আমরা করছি। এই যে ইতিমধ্যে একটা বিশাল ইনোভেশন চ্যালেঞ্জ হয়ে গেছে এই মাসে আপনার মাধ্যমিকের শিক্ষার্থীদের ভেতরে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ভেতরে বিশাল ইনোভেশন চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা গভর্নেন্স রিলেটেড কম্পিটিশন তৈরি করছি। এখন পাইলট হিসেবে আমি আমার এলাকায় ঢাকা 13-তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ভেতরে গভর্নেন্স রিলেটেড একটা বিশাল কম্পিটিশন শুরু করছি। তো এই অনেক কিছু শিক্ষাঙ্গনকে এগিয়ে নেবে যাওয়ার জন্য আমরা সামনের দিনগুলোতে করছি। আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। আমরা চাই আপনারা যেন দেশব্যাপী সবাইকে জানাতে সক্ষম, আমাদেরকে সহযোগিতা করেন যে এত বড় বড় উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাঙ্গনে আমরা সকলে মিলে নিচ্ছি। এবং এখানে নেতৃত্ব দিচ্ছে আমাদের মন্ত্রী মহোদয় জনাব এহসানুল হক মিলন এমপি। আবারও শেষ করার আগে আপনাদের সবাইকে 20 তারিখে দাওয়াত, খেলা উপভোগ করবার জন্য, আমাদের মাঝে থাকবার জন্য, সাথে থাকবার জন্য। একই সাথে দেশব্যাপী আমাদের এই খেলা, আমাদের খেলোয়াড়দেরকে জনগণের কাছে পৌঁছে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালাম। সমসাময়িক শিক্ষা বিষয় নিয়ে সচিবালয়ে ব্রিফিং চলছে, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে। বিনিয়োগকারীদের সুবিধা বিবেচনায় ইতিহাসে এই প্রথমবার 5 বছরের জন্য কর কাঠামো দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীর সিরডাপ মিলনায়তনে 2026-27 বাজেট অর্থনৈতিক চ্যালেঞ্জ ও উত্তরণের পথ শীর্ষক এক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় উপদেষ্টা বলেন, ফ্যামিলি কার্ড যাতে প্রকৃত ব্যক্তি পান সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এবারের বাজেটে আমরা বিনিয়ন্ত্রণকরণ বা সহজ করে কিভাবে ব্যবসা করা যায় বা ব্যবসা করার ক্ষেত্রে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট কৌশল এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। আমরা যদি বিনিয়োগের প্রশ্ন আনি তাহলে সব ব্যবসায়ী উদ্যোক্তা বলবেন ন্যূনতম 5টি বিষয়ের কথা বলবেন এবং আমরা 5টি বিষয়ই নিশ্চিত করার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চায়না সফর ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের উচ্চ পদস্থ সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কের নিজস্ব গতিশীলতা ও গুরুত্ব রয়েছে। আর চায়না সফর শেষ করে আগামী মাসেই প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন বলে জানা গেছে। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে তার মালয়েশিয়া ও চায়না সফর। প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির কূটনৈতিক পরিমণ্ডলে শুরু হয়েছে নতুন সমীকরণ। তবে ভারতের গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর ঢাকা দিল্লির সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। একটি উচ্চপদস্থ সরকারি সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের নিজস্ব গুরুত্ব রয়েছে, যা অন্য কোনো দেশ দিয়ে প্রতিস্থাপনযোগ্য নয়। অভিন্ন সীমান্ত থাকা এই দুই প্রতিবেশীর সম্পর্ক সম্পূর্ণ স্বাধীন। 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়া টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক গতি বজায় রাখতে দুই পক্ষই কাজ করছে।
সম্প্রতি ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী স্থলপথে বাংলাদেশে এসে আলোচনার মাধ্যমে দূরত্ব ঘোষণার আহ্বান জানান। তবে সামাজিক মাধ্যমে তার এই বক্তব্য ঘিরে বিভ্রান্তি ছড়ানোর জেরে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। অবশ্য দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে সরকারি সূত্র এই বিতর্কের জন্য সামাজিক মাধ্যমকে দায়ী করেছেন। সূত্রটি স্পষ্ট করেছেন, রাষ্ট্রদূত মূলত সংলাপে দুই দেশের জনগণকে কাছাকাছি আনার কথা বলেছিলেন, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও এখনও দিল্লি যাওয়া হয়নি প্রধানমন্ত্রীর। তবে বিএনপি সূত্র দ্য হিন্দুকে নিশ্চিত করেছে, আগামী ২৬ জুন চায়না সফর থেকে ফিরেই জুলাই মাসে ভারত সফরের পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক মহল মনে করছে, এই সফরের মধ্য দিয়েই দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা আনুষ্ঠানিক রূপ পাবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দুপুরের বুলেটিনে নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের। শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বাড়ানোর তাগিদ। আবারও স্বাগত দুপুরের বুলেটিনে। এবার যাচ্ছি পরের খবরে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভায় এই আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মানবিক সংকট মোকাবেলায় সহায়তার জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ৯০তম রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সকালে কুচকাওয়াজ উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দীর্ঘমেয়াদী কোর্স শেষ করে প্যারেডের মাধ্যমে কমিশন লাভ করেছেন ১৯১ জন ক্যাডেট। এ সময় কয়েকশো ক্যাডেট মরগ্য কুচকাওয়াজে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে নবীন অফিসারদের দক্ষ ও চৌকো সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন সেনাপ্রধান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। প্যারেডে ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ডেঙ্গি প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সকালে ইউনিসেফ ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গি বিষয়ক অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, মশার প্রজনন স্থল ধ্বংস এবং আগাম প্রস্তুতির মাধ্যমেই ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব। কর্মশালায় ডেঙ্গি প্রতিরোধ, রোগীর ব্যবস্থাপনা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এই সময় সংশ্লিষ্টরা আরও জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গির ঝুঁকি বাড়ায়, সবাইকে আরও সতর্ক হতে হবে। সরকারি চাকরিতে যোগদানের আগে পরিবারের বসবাস ছিল মাটির ঘরে। বাবা গ্রামের মেলায় ঘুরে মিষ্টি বিক্রি করতেন, অথচ সরকারি চাকরিতে যোগদানের কয়েক বছরের মধ্যেই গ্রামের বাড়িতে গড়ে তুলেছে কোটি টাকার বিলাসবহুল ভবন। রয়েছে বিপুল পরিমাণ কৃষি জমি ও শহরের একাধিক প্লট কেনার অভিযোগ। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর এক ফিল্ড অফিসারের বিরুদ্ধে এমন অভিযোগের অনুসন্ধান করেছে চ্যানেল ওয়ান। ২০১৫ সালের জানুয়ারিতে বিএসটিআই এর ফিল্ড অফিসার পদে যোগ দেন নাটোরের সিংড়া উপজেলার শাহিদুল ইসলাম। এরপরই পাল্টাতে থাকে ভাগ্যের চাকা, রাতারাতি বদলে যায় পরিবারের আর্থিক অবস্থা। স্থানীয়দের অভিযোগ, চাকরিতে যোগদানের মাত্র কয়েক বছরের মধ্যেই আয়েশ বাজার সংলগ্ন এলাকায় বিলাসবহুল ভবন, যার ব্যয় প্রায় ১.৫ কোটি টাকা। শুধু বাড়িই নয়, একসময় ২-৩ বিঘা জমির মালিক পরিবারটি বর্তমানে প্রায় ৭০ বিঘা জমিতে চাষাবাদ করছে। নাটোর জেলা শহরেও কিনেছেন একাধিক জমি।
সরকারি বেতন ভাতা প্রধান আয়ের উৎস হলেও স্থানীয়দের অভিযোগ সেই আয়ের সঙ্গে মেলে না বর্তমান জীবনযাত্রা ও সম্পদের হিসাব। চাকরি করে চাকরি জীবনে এসব কিছু করা হয়। জমা জমি তখন ধরেন 5-7 বিঘে। এখন কেমন আছে? এই হয়তো 40-45 বিঘে। এখন কয় যে তেমন ঘুষ খাই না, ঘুষ যদি খানো নি না যদিও শহীদুল ও তার পরিবারের দাবি চাকরির পাশাপাশি লেখালেখি থেকে বছরে আয় প্রায় 40 লাখ টাকা। এছাড়া বেতন ভাতার বাইরে বোনাস পান প্রায় 16 লাখ টাকা। বৈধ আয়, গৃহঋণ এবং ব্যক্তিগত সঞ্চয় থেকে বাড়ি নির্মাণ ও জমি কেনা হয়েছে বলে দাবি শহীদুলের। না না, বাসা বাড়ি কি নিচে খালি জায়গা কিনে বাউন্ডারি দিচ্ছি, 13 লাগবে। আচ্ছা, শুনুন প্রথম কিনেছিল, আর শেষে যে কত কিনেছিল, এখন 20 লাখ কি 16 লাখ। মৌলিক ব্রাদার্স থেকে লেখালেখি করি। মৌলিক ব্রাদার্স থেকে আপনি খোঁজ নেন, আমি প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা করে পাই প্রতি মাসে। তারপরে হচ্ছে যে আমাদের বিএসসিআই যে একটা বোনাস আছে, বোনাসটা হচ্ছে আমরা প্রতি 3 মাস পর পর হচ্ছে 2.5 লাখ 3 লাখ টাকা করে বোনাস পাই। এতে বছরেই আমাদের প্রায় 15-16 লাখ টাকা আসে। বছরে আপনারা 16 লাখ টাকা বেতন ছাড়া বোনাস পান? হ্যাঁ, বেতন ছাড়াই বোনাস পাই। তবে মল্লিক ব্রাদার্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও জানায় প্রকাশনায় শহীদুল ইসলাম নামে কোনো লেখক নেই। শাহিদুল ইসলাম? জি না স্যার, সাক্ষাৎকারের কিছুক্ষণ পরই সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়ে টাকা দেওয়ার প্রস্তাব দেন শহীদুলের ছোট ভাই। এখন এমন একটা অবস্থা আছে, না পারিচ্ছি করতে, না পারিচ্ছি সেরতে, মনে জানে সময় সময় কয় পড়ায় গন্ডগোল লাগে। সচেতন নাগরিক কমিটি বলছে, একজন সরকারি কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠলে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আমরা প্রত্যাশা করি যে তার বিরুদ্ধে একটি তদন্ত করে তার এই এত বিপুল সম্পদের অধিকারী কিভাবে হলেন এটি জনসমক্ষে নিয়ে আসা দরকার। একজন ফিল্ড অফিসারের পক্ষে বছরে 16 লাখ টাকা বোনাস পাওয়া বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন বিএসটিআই এর এই কর্মকর্তা। জানান, তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। বিষয়টা হলো যে আমি তো এখানে একটা অফিসের প্রধান, জি জি, আমাদের মূল প্রধান হলো ঢাকা ডিসি মহোদয়। আমার মনে হয় আপনি বিষয়টা যদি ওইভাবে করে তাহলে ওইখানে আমার মনে হয় বললে সবচেয়ে ভালো হয়। সরকারি কর্মকর্তার সম্পদের পরিমাণ, আয়ের উৎস এবং বাস্তবতার মধ্যে ফারাক নিয়ে এখন প্রশ্ন স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। গৃহহীনদের আবাসনের নিশ্চয়তা দিতে সরকারের কোটি কোটি টাকার বিনিয়োগে নির্মিত আশ্রয়নের ঘর এখন বাণিজ্যের পণ্য। যাদের পুনর্বাসনে এসব ঘর নির্মাণ করা হয়েছিল তাদেরই একটা অংশ সেগুলো বিক্রি করে চলে যাচ্ছেন অন্য কোথাও। অভিযোগ রয়েছে, সরকারি এসব ঘর 1 থেকে 2 লাখ টাকার বিনিময়ে হচ্ছে হাতবদল। 2023 সালে মানিকগঞ্জে 1445টি গৃহহীন পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ঘর হস্তান্তর করা হয়। জেলার সদর উপজেলার বাড়াইভিকরা এলাকায় প্রায় 1.5 একর সরকারি খাস জমির ওপর 15 লাখ টাকার মাটি ভরাট এবং 1,60 লাখ টাকা ব্যয়ে 56টি আশ্রয় প্রকল্পের ঘর নির্মিত হয়। এ উপলক্ষে জেলাটিকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করে সরকার। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে থাকার কথা ছিল প্রকৃত ভূমিহীন ও গৃহহীন মানুষের, কিন্তু 3 বছর পেরোতেই আশ্রয়নের 1/3 ঘর হয়েছে হাতবদল। অভিযোগ উঠেছে, বরাদ্দ পাওয়ার পর কিছুদিন বসবাস করে লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন উপকারভোগীরা। কমিশনার গড় নিচ্ছে, এখন গড় তারা বেঁচে যেতেছে 1 লাখ 10,000 বা 80,000 বা 90,000 কাছে নিতে পারতেছে। ঘর বিক্রি ও হাত বদলের বিষয়টি স্বীকার করেন বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী এবং ক্রেতা। আমার আর্থিক সমস্যা, এই কারণে আমি বিক্রি করছি 1,05,000 টাকা। আমি এই ঘরটা দেখে শুনে নিলাম 90,000 টাকা দেয়া, পরে তখন থেকে এখানে থাকি। বিক্রি বা হস্তান্তরের বিষয়টি প্রমাণিত হলে বরাদ্দ বাতিল ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ওই শর্তে স্পষ্ট করে বলা আছে যে এটি এভাবে হস্তান্তর করা যাবে না। এটি যদি ওই যাকে দেওয়া হয়েছে তার প্রয়োজন না থাকে তাহলে তিনি সরকারের সাথে যোগাযোগ করে সেটি প্রত্যর্পণের ব্যবস্থা করবেন এবং অথবা আমরা সহযোগী হয়ে সেটি প্রত্যর্পণ করার ব্যবস্থা করব। এভাবে হস্তান্তর করার কোনো বিধান নেই। কার্যকর তদারকি ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন নিশ্চিত করা না গেলে সরকারের কোটি কোটি টাকার এই বৃহৎ উদ্যোগ বিফলে যাবে, এমনটাই মনে করেন সচেতন মহল। ওয়ান ন্যাশনাল ডেস্ক।
বাগেরহাটের জীবন জীবিকা আর বাণিজ্যের প্রধান ভরসা ছিল ভৈরব নদ। একসময় এই অঞ্চলের নদী পথে চলত নৌযান, গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। কিন্তু এখন সেই নদ ধুঁকছে দখল আর দূষণে। নদের দুই তীরে অবৈধ স্থাপনা, ময়লার স্তূপ আর প্রভাবশালীদের দখলে ক্রমেই সংকুচিত হয়ে আসছে এর স্রোতধারা। একসময় ভৈরব নদের স্রোতের গর্জনে ভাঙত দুই তীর, পালতোলা নৌকা চলাচলের জলপথটি আজ শান্ত। বাগেরহাট শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এই নদে। পলি জমে কমেছে এর গভীরতা। নদের দুই তীর দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, কাঁচা বাজার, গুদাম, ইট বালুর স্তূপ। জীবন জীবিকার ভরসাস্থল নদটি এখন পরিণত হয়েছে বাণিজ্যিক দখলভূমিতে। নদীতে স্রোত নাই, গভীরতা কমে গেছে। খালের দুই পাড়ে যাদের যা বাড়ি ঘর ছিল তাদের দখলের কারণে খালগুলো পরিসর ছোট হয়ে গেছে। আগে 2 টান দিলে যে মাছ হতো, এখন 10 টান দিলেও সেই মাছ হয় না। পলিথিন আবর্জনায় ভরা, নদী মরে গেছে। কোনো খনন করা হয় তাহলে নদীর যে সাবেক যে নব্যতা, তা সম্পূর্ণ না হলেও কিছুটা অন্তত নব্যতা ফিরিয়ে পাবে। মার্কেটে সকল ধরনের বর্জ্য, মুরগি পচা বলেন, এই সবকিছু কিন্তু নদীর মধ্যে ফেলা হচ্ছে, একদম সেটা ওপেনে। এগুলো বন্ধ হওয়া উচিত, না হলে আমাদের পরিবেশ কিন্তু মারাত্মক হুমকির মুখে পড়বে। নদী দখল ও দূষণের ফলে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। দীর্ঘমেয়াদী উদ্যোগ না নেওয়ায় নদটি পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ নাগরিক সমাজের নেতা ও পরিবেশবিদদের। এই নদীর তীরটি যদি বাধাই করে দেওয়া হয়, শরণখোলাতে যেমন আছে, এমনটা হলে তাহলে এটি একটি ঐতিহ্যেরও অংশ হবে, মানুষের বিনোদনেরও একটি জায়গা হবে। অবিলম্বে ভৈরব নদীকে দখল এবং দূষণমুক্ত করা হোক এবং একটি বাগেরহাটের যে প্রাণ যে ভৈরব নদ, সেই ভৈরব নদের যৌবন ফিরিয়ে আনা হোক। এদিকে জেলা প্রশাসন বলছে, সীমাবদ্ধতা থাকলেও ভৈরব নদ রক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আর জনপ্রতিনিধিরা বলছেন, নদটি দখলমুক্ত করতে চলবে উচ্ছেদ অভিযান। যারা দখল করেছে তারা যেন অতি সত্বর তাদের দখল করা স্থানগুলো ছেড়ে দেয়, নতুবা প্রশাসন হস্তক্ষেপ করে আমরাও সাথে থাকবো, এগুলো দখলমুক্ত করা হবে। ভৈরব নদীর যে চতুর্পাশ, সেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সেটি সহ বাগেরহাটের যে সকল খাল দূষণ এবং দখলে যেগুলি প্রায় মৃতবৎ, সেগুলি আমরা পুনরুদ্ধার করব। ভৈরব নদটির 4 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দুপুরের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা জানাবো। বিএসএফ এর পুশিং চেষ্টার কারণে যশোর সীমান্তে বাড়ছে উত্তেজনা, আতঙ্কে বাসিন্দারা, বিজিবির সক্ষমতা বাড়ানোর তাগিদ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিনের শিকার একই পরিবারের 4 বাংলাদেশিকে 96 ঘন্টা পর শূন্যরেখা থেকে উদ্ধার করেছে বিজিবি। তবে এখনও শূন্যরেখায় মানবেতর জীবন যাপন করছেন 5 জন। উদ্ধার হওয়া 4 জন হলেন বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের 2 শিশু সন্তান। পুলিশ জানায়, বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর মানবিক কারণে 4 জনকে শূন্যরেখা থেকে সরিয়ে থানায় নেওয়া হয়। পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। গত 14 জুন বিএসএফ 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন। নারী, শিশু সহ 9 জন খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, 2 শিশুর অসুস্থতা এবং মানবিক সংকটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর অপর 5 জনকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিএসএফ এর পুশিং চেষ্টার কারণে যশোর সীমান্তে বাড়ছে উত্তেজনা, আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের মতে, বিজিবির জনবল, অস্ত্র ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত প্রয়োজন। যশোর সীমান্তে প্রায় 142 কিলোমিটার এলাকায় কথিত বাংলাদেশি অজুহাতে বিএসএফের জোরপূর্বক পুশিনের চেষ্টায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে দিন কাটছে সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের। ইন্ডিয়ানরা অনেক অত্যাচার করে আমাদের পরে, কোনো কিছু হলেই আমাদের ঘাস কাটতে গেলে মানুষ ধরে নিয়ে গিয়ে মারে, গুলি করে, মাছ ধরতে গেলে মারে, ধান কাটতে দেয় না। রাত ভোর যে লাইট বন্ধ করে বিএসএফ যে পুশিং করছে, এটা
বড় অন্যায়। বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয়দের সহযোগিতায় প্রতিহত করা হচ্ছে ভারতীয় বাহিনীর অপচেষ্টা। স্থানীয়রা বলছেন, আধুনিক অস্ত্র, পর্যাপ্ত জনবল, অবকাঠামো এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার সংকটে ভুগছে বিজিবি। এই সুযোগে সীমান্তে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বিএসএফ। তারা উস্কানিমূলকভাবে বিএসএফ বাংলাদেশের সাথে ঝামেলা করে। আধুনিকভাবে আমাদের সীমান্ত রক্ষীদের সাজানো হয়, লোকবল বৃদ্ধি করা হয়, তাহলে পরে যত্রতত্র যখন তখন ভারতীয় সীমান্ত রক্ষীরা যা করছে সেইগুলো তারা করতে পারতো না। বিজেপি যদি আরো সতর্ক হয় তাহলে সীমান্ত যে এক ধরনের চোরাচালানির প্রবণতা থাকে সেই প্রবণতাটা বন্ধ হবে, কিন্তু তাতে যে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে এরকম মনে করা যায় না যতক্ষণ পর্যন্ত ভারত এই হত্যাটা বন্ধ না করছে। বিজিবি বলছে, সীমান্তে বিএসএফের যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত তারা। কঠোর তৎপরতার সাথে এলাকাবাসী বা সীমান্তবাসীকেও সম্পৃক্ত করি, তাদের সাথে যে রেগুলার আমরা জনসংযোগ করতেছি এবং তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে টহল বা পেট্রোলের সময় সাথে নিচ্ছি। সীমান্তে জোরপূর্বক কাউকে ঠেলে দেওয়া নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান চান সীমান্তবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কিশোরগঞ্জে রেলওয়ের জমিতে অবহেলায় নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার সরকারি কাজ। বছরের পর বছর ধরে রেল লাইনের পাশে পড়ে থেকে মেহগনি, আকাশমণি ও কড়ই সহ শতাধিক মূল্যবান গাছ পচে যাচ্ছে। নেই কোনো পাহারা, নেই সংরক্ষণের উদ্যোগও। এতে একদিকে যেমন অপচয় হচ্ছে জাতীয় সম্পদের, অন্যদিকে সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। কিশোরগঞ্জ সদর উপজেলার চানমারি থেকে কলাপাড়া রেল ক্রসিং, এই দীর্ঘ লাইনের দুই পাশে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শতাধিক মূল্যবান গাছ। 4 বছর আগে ঝড়ে উপড়ে পড়ার পর ট্রেন চলাচল সচল রাখতে রেলকর্মীরা গাছগুলো কেটে লাইনের পাশে সরিয়ে রাখেন। এরপর আর নেওয়া হয়নি কোনো উদ্যোগ। 30 থেকে 35 বছরের পুরনো এসব আকাশমণি ও মেহগনি গাছের বর্তমান বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। আর সরকারি সম্পদ হওয়ায় এগুলো ব্যবহার করতে পারছে না স্থানীয়রা। ফলে খোলা আকাশের নিচে পচে নষ্ট হচ্ছে মূল্যবান কাঠ। গাছটি যে খাইটা নিব এভাবে যে পস্তা আছে ওই রকম সময় লোক পাওয়া যায় না, কোনো গুরুত্ব নাই, এই বিষয়ে কোনো গুরুত্ব দিতেছে না। এটা গাছ বড় ফরতাছে, কিছু ভাঙ্গিয়া ফরতাছে, অর্থাছে, এগুলা এরা নিতেছে না, কেউ এরা দিতেও আছে না। ঝড় তুফান যখন আসে তখন গাছ তারা কাটে পালাতে জায়গা সাথে সাথে তুললে তারা নিত গা, সরকারের উন্নয়ন হইতো, দেশের জন্য উন্নয়ন হইতো। এই গাছগুলি যদি নিত তাহলে তো সরকারের আয় হইতো, কিন্তু এই যে ফরতাছে পস্তাছে এটা তো অব্যাহত যাইতেছে। নিয়ম অনুযায়ী এসব গাছ বিক্রির আগে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, দেরি হলেও বন বিভাগের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সার্ভে করে তারপর আমরা এগুলো বাজার দর নির্ণয় করি, বাজার দর নির্ণয় করার পরে আমরা এগুলো টেন্ডার করার জন্য আমাদের অনুমোদন নিতে হয়। একটি দীর্ঘ প্রক্রিয়া, এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে আসলে আমাদের সময় লাগে। আমরা এখন চেষ্টা করছি যাতে বন বিভাগের সাথে যোগাযোগ করে খুব দ্রুত এই কাজগুলো সমাধান করা যায়। এটা আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা আমরা ব্যবস্থা নিয়েছি। দ্রুত নিলামের মাধ্যমে পড়ে থাকা এসব গাছ বিক্রি করা হলে অপচয় রোধের পাশাপাশি সরকারের রাজস্ব খাতেও যোগ হবে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।